10ই নভেম্বর 2025 সন্ধ্যে প্রায় 6:45 দিল্লির লালকেল্লার কাছে থাকা পার্কিং লট থেকে একটি হোন্ডা i20 গাড়ি বেরিয়ে আসে। গাড়িটি লালকেল্লার সামনে ইউটার্ন নিয়ে ধীরে ধীরে ট্রাফিক সিগন্যালের কাছে এসে থামে। সবকিছু ছিল একদম স্বাভাবিক, রাস্তায় লাইট জ্বলছে, মানুষ হাঁটছে, কিন্তু মাত্র 7 মিনিট পরেই অর্থাৎ 6:52 একটি বিকট শব্দ, তারপর আগুন, ধোঁয়া, চিৎকারে ভরে ওঠে চারিদিক। এক মুহূর্তে লালকেল্লার সামনে পরিণত হয় যুদ্ধক্ষেত্রে। 6টি গাড়ি, 3টে অটোরিকশা পুড়ে ছাই হয়ে যায়। বিস্ফোরণের ধাক্কায় স্টিল লাইট নিভে যায়, মেট্রোর গেটের কাঁচ ভেঙে ছড়িয়ে পড়ে রাস্তায়। গাড়ির টুকরো হয়ে উড়ে যায় 150 মিটার পর্যন্ত। বিস্ফোরণের আওয়াজ এতটাই তীব্র ছিল যে 2.5 কিলোমিটার দূর থেকে পর্যন্ত তা শোনা গিয়েছিল। কিন্তু এখন প্রশ্ন হলো, এটা কি শুধু অ্যাক্সিডেন্ট নাকি অন্য কিছু? রাজনৈতিক চক্রান্ত নাকি টেররিস্ট অ্যাটাক? ঠিক কী হয়েছিল সেদিন? সকাল থেকে লালকেল্লার আশেপাশের অবস্থাই বা কেমন ছিল? এই সবটাই জানাবো এখন আপনাদের। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ভিডিওর মধ্যে এমন কিছু তথ্য তুলে ধরেছি যার অন্য কোনো ভিডিওতে নেই। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। 10ই নভেম্বর 2025 বিকেল 3:19 একটি হোন্ডা i20 গাড়ি দিল্লির লালকেল্লার সামনে থাকা পার্কিং লটে পার্ক করা হয় এবং গাড়িটি সন্ধে হওয়া পর্যন্ত অপেক্ষা করতে থাকে। তারপর ঠিক সন্ধ্যে 6:45 গাড়িটি লালকেল্লার সামনে ইউটার্ন নিয়ে ধীরে ধীরে ট্রাফিক সিগন্যালের কাছে এসে থামে। আর তার কিছুক্ষণের মধ্যে গাড়িটি হঠাৎ ব্লাস্ট করে। এইটুকু শোনা পর্যন্ত আমাদের মাথায় একটা জিনিস ক্লিয়ার, এটা কোনো অ্যাক্সিডেন্ট নয়, বরং খুব ঠান্ডা মাথায় করা একটি প্ল্যানিং। 6:55 ফায়ার সার্ভিসের খবর যায়। 7টি ফায়ার টেন্ডার ছুটে আসে ঘটনাস্থলে। 7টার মধ্যে পুলিশ ও 7:15 মধ্যে অ্যাম্বুলেন্স পৌঁছে যায় ঘটনাস্থলে। চাঁদনি চকের মানুষ নিজেরাই আহতদের কাঁধে তুলে নিয়ে ছুটে যায় হাসপাতালে। কিন্তু তখনই স্পষ্ট হয়ে যায়, আগুনে শুধু গাড়ি নয়, তার একটি জীবন পুড়ে ছাই হয়ে গেছে। এরা সবাই সাধারণ মানুষ, যাদের সঙ্গে এই ঘটনার কোনো যোগাযোগই ছিল না। রাত 10টার দিকে হোম মিনিস্টার অমিত শাহ হাসপাতালে আহতদের দেখতে যান। পরে ঘটনাস্থলে দাঁড়িয়ে জানান সব দিক খোলা রেখে তদন্ত চলছে, কেউ রেহাই পাবে না। কিন্তু এরই মধ্যে খবরের চ্যানেলগুলো শুরু হয় অজস্র ব্রেকিং নিউজ। টাইমস অফ ইন্ডিয়া জানায় বিস্ফোরিত গাড়িটির নাম্বার HR26CE7674। দ্য হিন্দু খুঁজে বের করে গাড়িটির মালিক ছিলেন মোহাম্মদ সালমান। সে আবার গুরগাঁওয়ের বাসিন্দা। কিন্তু সালমান গাড়িটি বিক্রি করেছিলেন দেবেন নামের এক ব্যক্তির কাছে, আর দেবেন সেটি বিক্রি করে আবার আরেকজনের কাছে। এক রহস্যময় চেন, যার শেষ নামটা তখনও অজানা। কিছু রিপোর্টে উঠে আসে পুলওয়ামার তারিক নামের এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ ছিল এই গাড়িটি। বিস্ফোরণের কয়েক ঘন্টার মধ্যেই দিল্লি, মুম্বাই, চণ্ডীগড় সর্বত্র হাই অ্যালার্ট ঘোষণা করা হয়। সরকার এখনো আনুষ্ঠানিকভাবে বলেনি এটা সন্ত্রাসী হামলা কিনা, কিন্তু মামলা হয়েছে ইউপিএ আইনে, যা সাধারণত সন্ত্রাসবাদ সম্পর্কিত অপরাধেই ব্যবহার হয়। সেই সময় ভুটান সফরে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন এটি এক গভীর ষড়যন্ত্র, দোষীরা যেই হোক কেউ ছাড়া পাবে না। কিন্তু তদন্তের মোড় ঘুরিয়ে দেয় ফরিদাবাদে একটি ভাড়া বাড়ি, যেখান থেকে উদ্ধার হয় 360 কেজি বিস্ফোরক, 20টি টাইমার, অকিটকি, ব্যাটারি, বোমা তৈরির তার আর AK-47 মতো আগ্নেয় অস্ত্র। কয়েকদিনের মধ্যে বিস্ফোরকের সংখ্যা বেড়ে দাঁড়ায় 3000 কেজি। সন্ত্রাসীদের করা এই প্ল্যান যদি একবার সফল হতো, তাহলে দেশের কত বড় ক্ষতি হতো তা আপনি কল্পনা করতে পারছেন না। এই বিষ যদি খাবারে মিশিয়ে দেওয়া হয়, তাহলে আপনি বুঝতেও পারবেন না। এই ঘটনায় গ্রেপ্তার হন দুজন ডাক্তার, ডক্টর আদিল মজিদ রাদার ও ডক্টর মুজাম্মিল আহমেদ গাইন। দুজনেই জেইশ মোহাম্মদ ও AGH সংগঠনের সঙ্গে যুক্ত বলে পুলিশের দাবি। আর তখনই উঠে আসে এক নাম, ডক্টর উমর নবী। তদন্তকারীদের দাবি, উমর নবীর সহযোগী গ্রেপ্তার হয়। সে আতঙ্কে গাড়িটি থাকা অসম্পূর্ণ বোম বিস্ফোরণ ঘটায়। বোমাটি পুরোপুরি তৈরি না হয়, ক্ষয়ক্ষতি সীমিত থাকে, তবুও 13 জনের প্রাণ যায়। এখন DNA পরীক্ষা চলছে। মৃতদের মধ্যে উমর নবী রয়েছে কিনা সেটাও একটা বড় প্রশ্ন। ঘটনার পর থেকে নিখোঁজ, আর ঠিক তার কাছে শেষবার দেখা গিয়েছিল সেই হোন্ডা i20 গাড়ি। এই বিস্ফোরণ শুধু দিল্লির নয়, পুরো ভারতের বুক কাঁপিয়েছে। এক মুহূর্তে 13টা পরিবার শেষ হয়ে গেল। সন্ত্রাসীরা চায় আমাদের মধ্যে ভয় আর বিভাজন ছড়িয়ে দিতে, কিন্তু এই সময় সবচেয়ে বড় দেশপ্রেম হবে একে অপরের পাশে দাঁড়ানো। অনেকে বলছে বিহারের নির্বাচনের আগেই বিস্ফোরণ, নিশ্চয়ই রাজনৈতিক ইঙ্গিত আছে, কিন্তু প্রমাণ ছাড়া কোনো অভিযোগ তোলা মানে সত্যকে আর দূরে ঠেলে দেওয়া। দেশের ভিতরে 300 কেজি বিস্ফোরক এলো কিভাবে? পুলওয়ামার সময় এই প্রশ্ন উঠেছিল, যার উত্তর আজও মেলেনি। আশা করছি দেশের আইন তার সঠিক দায়িত্ব পালন করবে। এই ঘটনার পিছনে থাকা প্রতিটি অপরাধীর সঠিক শাস্তি হয়। এইবার তদন্তে খুব তাড়াতাড়ি সত্য প্রকাশ পাবে এবং মানুষকে বছরের পর বছর অপেক্ষা করতে হবে না। এই বিস্ফোরণ শুধু দুঃখের দিন নয়, এক সতর্কবার্তা। ঘৃণা নয়, ঐক্য একমাত্র প্রতিরোধ। কারণ যখন দেশ একসাথে দাঁড়ায়, তখন কোনো বিস্ফোরণই তাকে ভাঙতে পারে না। আপনাদের কি মনে হয়, এটা কি অ্যাক্সিডেন্ট নাকি টেররিস্ট অ্যাটাক? আপনাদের মতামত কমেন্টে জানান। ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সতর্ক থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।